আমি ওই জায়গায় ঘুমান না, আমার মাথা ধরছে, প্রেশারে চাপ দিয়েছে। আমি কই মনু আমার মাথাটা একটু চুল টানিয়ে দে। কয় আমি চুল টানতে পারবো না, রাইতে তোমার চুল টানিয়ে দেবো অনেক। আমি কই না আমার চুল টানিয়ে দে, আমি চুল টানলাম খুব ভালো লাগে আর কি। আমি এই জায়গায় শোয়া, ও আমার চুল টানিয়ে দিয়েছে, চুল টানিয়ে দিয়েছে পর আমি ঘুম পড়ে গেছি একটা ওষুধ খাইয়ে। খাওয়ার পর মাইয়া ওই ঘুমে, আমি ঘুমে, ও মনে হয় ওই সময়টাই আর কি সম্ভাবনা বাইরেই গেছে। বাইরে গেছে পর এর আগে আমার কাছে বলছে সকালে, আমা আমি একটু মরিয়ম গো বাসায় যাবো। আমি কিন্তু মরিয়ম গো বাসায় যাস না, গেলে তোর আব্বাই কোনো পিড়েই মারিয়ে লাইবে তোরে। পরে আর কিছু আমার দ্বার বলে না। আমি কই দুপুরে ভাত খাইছো? আমি খামো অনেক পরে, আমার পেট ভরা, আমি আর খামো না। এই করার পরে আমি তো ওই ঘুম পড়ে গেছি। ঘুম পড়ে গেছি পরে এর মতো ওই বেরি দুলালের বউ আইসে, আই আমার বলান দেশ, ও ভাবি কি ঘুমান? আমি কি না ঘুমাই না। এর মধ্যে আমি লাভ দিয়ে উঠছি পরে এমনই মনি নাই উদৌ কি মনি গেলে কই, মনি গেলে কই, কই তাহলে মরিয়ম গো বাসায় মনে হয় গেছে, যেটা বলছে সকাল ওইটাই মনে হয় হয়েছে। তা আমি সারাদিন ওই আসর টাইম গেছে, মাগরিব প্রায় হয়ে আইসি। এর মধ্যে আর আব্বুর কাছে ফোন দিছি যে মনি তো ওদের সালিয়ার দিকে মনে হয় গেছে মরিয়ম গো বাসায়, তাহলে আমি তুমি কাজ করো, তুমি যে দেহ দিকে ওগো বাসায় গেছে কিনা। তা আমি তো পাথর কাটা আইছি, তা তুমি যাবো কাটা মুড়া দিয়ে যাই লইয়াও। তা আমি ওই সন্ধ্যা মাগরিবের টাইম ছাগল উঠন লাগে, হাঁস মুরগি দেওয়া লাগে, তো হাঁস মুরগা দিয়ে পরে দিয়ে আমি যাবো। পরে মাগরিবের পর আমি গেছি ওই বাসায়, যাই দেই হ্যাগো রুমে তালা দেওয়া। তালা দেওয়ার পর আমি কিরে মাইয়া আইছে এই জায়গায়, তা রুম তালা দেওয়া। হেরা বলে নাকি আমি মানে দ্বারা শুনি কয় হেরা গেছে বেড়াইতে। তা মাইয়া কই, মাইয়ার ফোন দি, মনু তুই কই, তুই দি মরিয়ম গো বাসায় কই আইছো? মরিয়ম গো বাসায় তো নাই, তুই কই গেছো? কয় মরিয়ম গো বাসায় না, আমি জান্নাতি গো বাসায়। কথা আবার ঘুরেই আর একটা কয়, কয় মরিয়ম গো বাসায় না, আমি জান্নাতি গো বাসায়। তুমি কাজ করো, তুমি বাড়ি যাও, আমি সকালে এমন আর আইতে দেবে না আমার। আমি আইতে দেবে না, এটা কোনো কথা? তোর আব্বাই মাটি হেলাইবি তোরে, তুই বাইরে, আমি তোরে লই যাম। জান্নাতি গো বাসায় যায় কোন হান দিয়ে আনা মাইয়া কথা কন। আমি কে কথা কন আঁকা। এরপর ফোনটা কাটতে দিয়েছে পর আমি এবার ওই জান্নাতি গো বাড়ি কোন জায়গায়, ওই জায়গা খুঁজতে খুঁজতে খালের পার দিয়ে ওপার দিয়ে একটা চার পাড়াই ওপার গেছি। ওপার যাই হ্যাগো বাড়ি খুঁজি, হেরাও নাই। হেরাও বেড়াইতে গেছি, ঈদের গুণ সবাই বেড়াইতে গেছে পর আমি আইছি ওই জায়গা খুঁজাখুঁজি, নাই নাই নাই। এর মধ্যে আমি ফোন দিছি, ফোনটা বন্ধ। এই পর্যন্ত ফোন বন্ধই বন্ধ। এখন শুনতে আছি, আমি তো না জানি না, নিখোঁজ একটা অভিযোগ জানাইছি থানায়, আমি তো কোনো সন্ধান পাই নাই। কেউ জানলে হয়তো কেউ গোপন রাখে কথাটা, কেউ জানায় না আমার বিষয়টা। পরে আমি থানায় গেছি, অভিযোগ দিছি, পুলিশ আইসে, ওসির কাছে বলছি এই বিচার ছাল, আমি নিখোঁজ একটা জেডি করতে চাই। স্যারে বলছে যে না, জেডি করণের এখন দরকার নাই, করলে আপনি বিকাল দিকে করেন, আপনি আপাতত একটা সাধারণ ডায়েরি করেন। আমি সাধারণ অভিযোগ জানাইছি পর পুলিশ আইছে পর ও বাড়ি তদন্ত নিছে। এরা নাকি শুনছে যে হ্যাঁ দুলাল মুন্সির ছেলের সাথে নাকি ভাগ্যে গেছে, এমনকি হ্যার বাপে ষড়যন্ত্র করিয়া হ্যার বাপই গাড়িতে তুলে দিছে। দুলাল মুন্সি নিজে হ্যার পোলারে আর মেয়েরে তুলে দিছে। ছেলের নাম কি? ছেলের নাম মুসো। ছেলে কি করে? ছেলে বেকার স্যার, ফাইভে পড়ছে, পাস করে নাই। সালিহের দেয়া বলে স্যারের আই করছে, বারবার ব্যর্থ হয়েছে, পরে আর লেখাপড়া। আপনার মেয়ে কি পড়ে? আমার মেয়ে 7 এবার। মেয়ের নাম কি? আমার মেয়ের নাম মনি। কোন ক্লাসে? ক্লাস 7। বয়স কত? বয়স 13 বছর। ফোনে কথা বলছে স্যার আমার জানা মতে এরুক। আমি যদি একদিনকার আমি স্বপ্নেও পাইতাম যে ও এরকম কথা বলে, এরকম কোন ইয়ে আছে, আমি তো বিষয়টা আমি নিজেই কেয়ার করতাম, কিন্তু আমি এরকমের কিছু পাই না। আর আমি কোনোদিন কথা বলতেও দেখিনি। কোথাও খোঁজাখুঁজি করছেন? খোঁজাখুঁজি করছি, যত আত্মীয় স্বজন আছে আমার। কোথায় নিয়ে গেছে আপনার ওই ছেলে? সম্ভাবনা এখন আমি স্যার একটা খবর পাইছি যে নাকি ঢাকায় আছে। আচ্ছা, এই যে আপনার নাতি নিয়ে গেছে, ছেলের নাম কি? মুসা। মুসা কি করে? বেকার, কিছু করে না, বেকার। তো এই নাতি কি ছেলের সম্পর্ক ছিল, এরকম কিছু জানেন না? এরকম কিছু আমরা জানি না, দেখি এই ছেলেও কোন সময় দেখি না, আর এই মেয়েও কোন সময় কথা কইতে দিতে মোবাইল চালায়, কোন সময় শুনি না। স্কুলে কেন আমরা শুনি আমার বাড়ির কাছে।
এই মেয়ের তো যতটা জানি যে মেয়েটা তো বলছে যে 12-13 বছর বয়স নাকি? হ্যাঁ 12-13 বছর বয়স। 12-13 বছর বয়স। হ্যাঁ যে একদিন যদি আমরা জানতাম যে এই মেয়ে এরকমের একটা ছেলের সাথে সম্পর্ক, তাহলে আর গার্জিয়ানের আমরা বলতাম যে তোমার মেয়ে এগুলো করে। মেয়ে হলে ছোট দেখলে আপনারা এই করবেন, যে বুঝাই যায় না যে এই মেয়ে এই কাজ করতে পারে। ফেব্রুয়ারির হিমেল হাওয়া জঙ্গল মুকুন্দপুর গ্রামে যখন বসন্তের আগমনী বার্তা নিয়ে আসার কথা ছিল, ঠিক তখনই এক গৃহবধূর জীবনে নেমে এলো কালবৈশাখী। 8 মাস আগে যে প্রেমের শুরু হয়েছিল সলজ্জ হাসিতে, আজ তা রাজপথের ধুলোয় আর চোখের জলে বিলীন হতে বসেছে। পিঙ্গুলিয়া গ্রামের সেই তরুণী যখন সুমন শেখের সাথে ঘর বেঁধেছিল, তখন হয়তো ভেবেছিলেন জীবনটা এমনই সহজ। 6.5 বছর সংসার করেছেন, কুলজুড়ে আছে 4 বছরের এক ফুটফুটে কন্যা সন্তান। স্বামী সুমন নৌজাহাজে চাকরির সুবাদে কাটে মাইলের পর মাইল দূরে, আর সেই দূরত্বের সুযোগেই শূন্যতায় হানা দেয় মরীচিকা। গ্রামের যুবক সিজান খন্দকারের রঙিন কথা আর বিয়ের প্রতিশ্রুতি গৃহবধূকে দেখায় এক নতুন স্বপ্নের জগৎ। ধীরে ধীরে সেই আলাপ রূপ নেয় গভীর প্রেমে। সিজানের প্রতিশ্রুতি ছিল অটল, একসাথে জীবন গড়ার, কিন্তু সেই রঙিন চশমা আজ ভেঙে খান খান। গত রোববার রাত 8টায় সিজান যখন প্রেমিকার ঘরে গোপন সম্পর্কে লিপ্ত, তখনই ধরা পড়ে যান শ্বশুরবাড়ির লোকজনের কাছে। এক নিমিষেই সব উলটপালট হয়ে গেল। সিজান সেখান থেকে চতুরতার সাথে পালিয়ে গেলেও গৃহবধূর জন্য ফিরে আসার সব পথ বন্ধ হয়ে যায়। স্বামী সুমন ফোন করে জানিয়ে দেন এমন আচরণের পর তাকে আর গ্রহণ করা সম্ভব নয়। নিরুপায় গৃহবধূ নিজের অধিকার আর প্রতিশ্রুতির দাবি নিয়ে ছুটে যান সিজানের দুয়ারে, কিন্তু হায়, প্রেমিক পুরুষ আর তার মা তখন ঘর ছেড়ে উধাও। রোববার রাত থেকে সেই 4 বছরের শিশুর মা অবস্থান করছেন সিজানের বাড়ির আঙ্গিনায়। তার একমাত্র দাবি বিয়ের স্বীকৃতি। আবেগময় কণ্ঠে তিনি ঘোষণা দিয়েছেন, সিজান না আসা পর্যন্ত সে কোথাও যাবে না, বিয়ে না করলে আত্মহত্যা করবে। স্থানীয় ইউপি সদস্য জামাল শেখ এবং কাশিয়ানী থানা পুলিশের উপপরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে, কিন্তু ভেঙে যাওয়া সংসার আর একটি শিশুর ভবিষ্যৎ আজ হুমকির মুখে। ক্ষণিকের আবেগ বা একাকিত্ব বিসর্জন দিতে পারে বছরের পর বছর গড়ে তোলা সম্মান ও সংসারকে। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের পরিণতি বেশিরভাগ ক্ষেত্রেই এমন মর্মান্তিক ও অপমানজনক হয়। বড়দের ভুলের খেসারত দিতে হয় নিষ্পাপ সন্তানদের। একটি সাজানো সংসার তছনছ হওয়ার আগে ভাবা উচিত তার পরিণাম কি। আবেগ তাড়িত হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত কোনো সমাধান নয়। আইনি লড়াই এবং নিজের মর্যাদা রক্ষার পথ বেছে নেওয়া উচিত। পুলিশের পোশাক পরিবর্তন হইল, পুলিশের ব্যবহার, পুলিশের আচার আচরণ পরিবর্তন হয়নি। চাই আপনারা দয়া করে কোথায় কি কারা প্রেম করতেছে, কোথায় কোন প্রেমিক ধরা পড়তেছে, কোথায় কোন প্রেমিকা ধরা পড়তেছে, সেদিকে ফোকাস না দিয়ে আপনারা একটু দয়া করে কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় খুন হচ্ছে, কোথায় কার উপরে হামলা হচ্ছে, কোথায় কার বাড়িতে আগুন লাগাইতেছে এবং কে করতেছে, তাকে আমাদের নবনির্বাচিত সরকার করতেছে নাকি ফ্যাসিস্ট সরকার করতেছে, সেদিকে আপনারা দয়া করে একটু খেয়াল রাখবেন। আপনাদের কাছে একান্ত অনুরোধ, হাবিবের হত্যার যে বিচারটা, আপনারা সবাই জানেন যে ডক্টর ইউনূস স্যার যাওয়ার আগে জাতিসংঘের কাছে একটা চিঠি লিখে গিয়েছিলেন, এমন তার কি অ্যান্সার আসছে তা আমরা জানি না, কারণ কি আমাদের কাছে জানানো হয় নাই। শুধু আমরা না, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণের একটাই আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে হাদি হত্যার বিচার। তো এই জাতিসংঘের কাছে চিঠির কি অ্যান্সার আসছে, আমরা আমাদের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো আপনি দয়া করে আমাদের এই জাতিসংঘের কাছে কি রিপ্লাই আসছে বা আদৌ কোনো রিপ্লাই আসছে কিনা সেটা একটু আমাদেরকে জানাই দিবেন। আমরা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করতেছি আমার ভাইয়ের হত্যার বিষয়ের জন্য অতি শীঘ্রই হয়ে যায়। আপনারা আমাদেরকে বলছিলেন আমরা নির্বাচন বানচালের জন্য এরকম করতেছি, আমরা প্রমাণ করে দিছি আমরাও নির্বাচন চাই, নির্বাচন বানচালের কোনো উদ্দেশ্য আমাদের নাই। আর আপনারাও প্রমাণ করেন যে আপনারা হচ্ছে আমাদের হাদি হত্যার বিষয়টা করতে, সংস্কারগুলো আমাদের যে সংস্কারগুলো আমাদের প্রয়োজন, আপনারা দয়া করে সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে শহীদ ভাইদের এবং যেই শহীদদের যে পরিবারগুলা, আমাদের জুলাই আন্দোলনে যে শহীদ ভাইরা মারা গেছে তাদের হত্যার বিচার এখন যদিও আমরা একটা বিচার পাইছি, কিন্তু সেই খুনির কোনো সেই খুনির কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না। হয়েছে বলা হয়েছে, কিন্তু শুধু এটা কথাকথিত খুনি হয়ে গেছে, এটার কোনো বিচার আমরা আমাদের সচক্ষে দেখতে পাচ্ছি না। আরেকটা হচ্ছে জুলাই যোদ্ধাদের এবং যারা আহত যোদ্ধা এবং জুলাই শহীদ ফ্যামিলিদের
তাদের যেই অগ্রাধিকারগুলো আমরা মানে বাস্তবায়ন করার কথা ছিল নতুন সরকার আসার পরে, সেই বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। আমরা সরকারের কাছে আহ্বান করব, আমরা নতুন সরকারকে মানে গ্রহণ করে নিছি এবং আমরা চেষ্টা করব তাদেরকে যথেষ্ট পরিমাণ সহায়তা করার। কিন্তু তারা যদি আমাদের কথাগুলো বা আমাদের সংস্কারগুলো, আমাদের আকাঙ্ক্ষাগুলোকে না দেখে, সেদিকে আমরা মানে বাংলাদেশি হিসেবে একদমই হতভাগা বলা যায় যে সরকার আছে, সে সরকার আমাদের মানে কোনো রকম কোনো আকাঙ্ক্ষা পূরণ করে না। তা আমি আমাদের নতুন যে সরকার, নতুন যে প্রধানমন্ত্রী, সবার কাছে একটা অনুরোধ করব, আপনারা দয়া করে আমাদের যেই মানে সংস্কারগুলো প্রয়োজন, যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা পাই নাই, আপনারা নির্বাচিত সরকার, এমনকি যে আমরা অন্তর্বর্তীকালীন কিন্তু সরকার নির্বাচিত ছিল না, আপনারা নির্বাচিত সরকার, আপনাদেরকে জনগণ সিলেক্ট করছে। তো আমরা আশা করব আপনারা হচ্ছে আমাদের যে শহীদ যারা শহীদ হয়েছে তাদের শহীদ ফ্যামিলি এবং জুলাই যোদ্ধাদের যে অগ্রাধিকারগুলো সেগুলো থেকে তাদেরকে বঞ্চিত করবেন না। আর দ্বিতীয় হচ্ছে মিডিয়া ভাইদের, আপনাদের একটা কথা বলি, কোথায় কারা প্রেম করতেছে, কোন হোটেলে কারা ধরা পড়তেছে, কোন হোটেলে কোন প্রেমিক প্রেমিকা ঘুরতে গেছে, আপনারা দয়া করে এগুলোতে ফোকাস না দিয়ে কোথায় কিভাবে দুর্নীতি হচ্ছে, বাংলাদেশের কোথায় কোন জায়গায় কাকে গুম করা হচ্ছে, কাকে খুন করা হচ্ছে, আপনারা এইদিকে একটু ফোকাস দিলে আমার মনে হয় সেই দিক দিয়ে আমাদের অনেক ভালো হয়। মিডিয়া সংস্কারটা সবার আগে প্রয়োজন। হ্যাঁ, মিডিয়া সংস্কারটা আমাদের খুবই প্রয়োজন। মানে আপনারা যদি কোথায় প্রেম হচ্ছে, কোথায় মানে কে উন্নতি করতেছে, কোন নায়ক নায়িকা কোন জায়গায় যাচ্ছে, কোন নায়ক নায়িকা কোন দেশে থেকে কোন দেশে যাচ্ছে, এদিকে ফোকাস না দিয়ে আপনারা কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় কোন জায়গায় খুন হচ্ছে, আপনারা যদি এগুলা বিষয়ে ফোকাস দেন, মনে হয় আমাদের দেশে থেকে যে মিডিয়ার ব্যাপারে যে একটা খারাপ ধারণা আছে জনগণের বা আমাদের, সেটা চলে যাবে। আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের সংগঠন থেকে আজকে আমাদের সংগঠনের আত্মপ্রকাশের দিন, তো আপনাদের কাছে একান্ত অনুরোধ যে আপনারা মানে এগুলোতে ফোকাস না দিয়ে যেগুলো নেতিবাচক এবং যেগুলো আমাদের দেখা প্রয়োজন, বাংলাদেশের জনগণের যা দেখা প্রয়োজন, আপনারা সেই দিকে একটু খেয়াল রাখবেন এবং সেই জিনিসগুলো তুলে ধরবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম মিডিয়াদের কথা, যে হচ্ছে সরকার বিরোধী তারা কোনো পোস্ট করতে চায় না। আমরা জানি, বিশেষ করে কিছু নিউজ চ্যানেলের উদ্দেশ্যে বলতে চাই, নাম না বলি, তারা যখন আওয়ামী লীগের কালে ছিল, তারা আওয়ামী লীগের ব্যাপারে কোনো কথাই বলতো না, সবসময় আওয়ামী লীগের পক্ষেই পোস্ট করতো। এখন আমরা এই নবনির্বাচিত সরকারের কালীন একটা কথা বলতে চাই, যে আপনারা দয়া করে সরকার যদি কোনো রকম কোনো দুর্নীতি করে বা সরকার যে কোনো উন্নতি করে, আপনারা উন্নতির দিকগুলোও দেখবেন এবং দুর্নীতির দিকগুলো দেখবেন। শুধুমাত্র উন্নতির দিকগুলো পোস্ট করবেন এবং দুর্নীতির দিকগুলো ঢেকে যাবেন, এই বিষয়গুলো হচ্ছে আপনারা খুবই আমাদেরকে আশাহত করেন। আপনারা যখন আমরা যেটা বলি সেটা যখন আপনারা সেইভাবে উপস্থাপন করেন, জনগণ আমাদেরকে বোঝে যে আমরা কি বলতে চাইছি। তা আপনারা যদি আমাদেরকে উল্টাপাল্টা ভাবে প্রকাশ করেন, সেই বিষয়গুলো হয়ে যাবে কি, যে আমরা হচ্ছে সেটা বলতে চাইনি, কিন্তু আপনারা প্রকাশ করছেন অন্যভাবে। আর আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা জনগণকে বিভ্রান্ত করবেন না, যেখানে যা হচ্ছে সেটাই তুলে ধরবেন। এমনকি আপনাদের ক্যাপশনগুলো অত্যন্ত মানে ইতিবাচক হয়ে যায়, যেটা হচ্ছে আপনারা প্রকাশ করেন একটা, ক্যাপশন দেন অন্যরকম। অনেক সময় হয় কি, যে বাঙালি সব হচ্ছে তারা পুরোটা ভিডিও দেখে না, ক্যাপশনটাই পড়ে। তা আপনারা ক্যাপশনটা ওরকম ভাবে দিবেন যেন মানুষ মানে আমাদের কথাগুলা বা কোথায় কি হচ্ছে বাংলাদেশে সেগুলো যেন দেখতে চায় এবং শুনতে চায়। এমন কোনো ক্যাপশন দিবেন না যেন বাংলাদেশের মানুষ ক্যাপশন থেকে বুঝে যায় যে এটা কিরকম ভিডিও হতে যাচ্ছে। আরেকবার বলতে চাই, আপনারা দয়া করে কোথায় কারা প্রেম করতেছে, কোথায় কোন প্রেমিক ধরা পড়তেছে, কোথায় কোন প্রেমিকা ধরা পড়তেছে, সেদিকে ফোকাস না দিয়ে আপনারা একটু দয়া করে কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় খুন হচ্ছে, কোথায় কার উপরে হামলা হচ্ছে, কোথায় কার বাড়িতে আগুন লাগাইতেছে এবং কে করতেছে, তাকে আমাদের নবনির্বাচিত সরকার করতেছে নাকি ফ্যাসিস্ট সরকার করতেছে, সেদিকে আপনারা দয়া করে একটু খেয়াল রাখবেন।